সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনলাইন বাংলা প্রথম পত্র ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি, তোমাদের মোবাশ্বের স্যার। আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত চমৎকার একটি রচনা। তোমরা হয়তো বা ইতিমধ্যে পড়েছো, হ্যাঁ, কিন্তু ক্লাসে এর আগে আলোচনা করা হয়নি। আমি আজকে প্রথমবারের মতো তোমাদের সামনে আলোচনা করছি সেই ছেলেটি। কেমন? এখন প্রশ্ন যদি আসে যে সেই ছেলেটি কি ধরনের রচনা বা কেমন রচনা, তখন আমরা কি উত্তর দিব? কেমন? সেই ছেলেটি নাটিকা। সেই ছেলেটি, আমরা যদি বহু নির্বাচনের প্রশ্নে আসে সেই ছেলেটি কি ধরনের রচনা, উপন্যাস, নাটক, নাটিকা, তারপরে এই যে গদ্য রচনা, কেমন? তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? এটি একটি নাটিকা। আচ্ছা, নাটক তো বুঝেছো, কিন্তু নাটিকাটা কি? কেমন? নাটক হলে গিয়ে নাটিকার ক্ষুদ্র অংশ, কেমন, যেগুলো আয়তনে বা আকারে ছোট, সেগুলো হলো গিয়ে নাটিকা। নাটিকা অর্থাৎ নাটকের চাইতে আকারে আকৃতিতে যেটা ছোট সেটা নাটিকা। এটার আরও একটা পার্থক্য আছে, সেটা হলো গিয়ে নাটিকা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। কেমন? নাটকের স্ত্রীলিঙ্গ হলো গিয়া নাটিকা, আপ্রত্যয় যুক্ত হয়ে নাটিকা গঠিত হয়েছে। তো আজকে আমরা সেই নাটিকাটা নিয়ে আলোচনা করব। নাটিকাটি লিখেছেন বাংলা নাট্যজগতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি শুধু যে অভিনেতা তাই নন, নাটক প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন, মঞ্চে তুমুল জনপ্রিয়তার সাথে কিংবদন্তি তুল্য একজন অভিনেতা মামুনুর রশিদ। তোমরা অনেকেই হয়তো বা চেনো, ছবি দেখলে হয়তো বা আরও ভালো চিনবে। তিনি নাটকের জগতে, বাংলা টিভি নাটকের জগতে এবং মঞ্চ নাটকের জগতে একজন ঈর্ষণীয় ব্যক্তিত্ব, যার খ্যাতি আসলে অতুলনীয়। বাংলা নাট্য জগৎকে যিনি এগিয়ে নিয়ে গেছেন দাপটের সাথে, মামুনুর রশিদ, তারপরে সেলিম আল দীন, এ ধরনের বিখ্যাত কিছু ব্যক্তিত্ব যারা যুদ্ধ পরবর্তীতে, 47 পরবর্তীতে দেশ বিভাগের পরে আমাদের যে বাংলা সাহিত্য জগতে যে নাটকের অবস্থান, সেটাকে তারা উন্নতি করেছেন নিজেরা অভিনয় করে, প্রযোজনা করে। কেমন? আচ্ছা, আজকে আমরা সেই বিখ্যাত ব্যক্তিত্বর জন্মসাল, তার সম্পর্কে সামান্য একটু করে জানব। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ মামুনুর রশিদ 29শে ফেব্রুয়ারি 1948-এ জন্মগ্রহণ করেন। কেমন? অনেকেই প্রশ্ন করে, স্যার এতগুলো জন্মসাল মনে রাখা খুব কঠিন, কেমন, মনে থাকে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই আলোচনা শেষে ছোট্ট একটা টিপস দিব। আমি আগে পরিচয়টা শেষ করি, তারপরে। আচ্ছা, তাহলে জন্ম 29শে ফেব্রুয়ারি 1948-এ, জন্মস্থান টাঙ্গাইলে, বাংলাদেশের বিখ্যাত একটা জায়গা টাঙ্গাইল, সেখানে জন্মগ্রহণ করেছেন। পেশা আমি আগেই বলেছি অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং নাট্যকার। কারণ তিনি নাটকে অভিনয় করেছেন তাই তিনি নাট্যকার, তিনি নাটক নিজে নির্মাণ করেছেন তাই তিনি নির্মাতা, তিনি নাটক পরিচালনা করেছেন, প্রযোজক, তাই। কারণ এরপরে তিনি নাটকে পরিচালক তো বললামই, প্রযোজকও, অর্থায়নও করেছেন। কারণ সেক্ষেত্রে একই ব্যক্তির কিন্তু অনেকগুলো গুণের সমন্বয় আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্যক্তির মাঝে। মামুনুর রশিদের পিতার নাম হারুনুর রশিদ এবং মায়ের নাম রোকেয়া খানম। এই হলো গিয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটু আমাদের নাট্যকার সম্পর্কে একটু জেনে নিলাম আমরা। এরপরে আসো, তোমাদেরকে ছোট্ট একটু করে মনে রাখার জন্য একটা কৌশল শিখিয়ে দিচ্ছি স্যার। তোমরা একটা ফোন নাম্বার লিখে রাখতে পারো, 019, কেমন, 019, এরপরে 11 41 47 48। কেমন? আমাদের ফোন নাম্বারে কয়টা নাম্বার থাকে? আমাদের ফোন নাম্বারে কিন্তু 11টা ডিজিট থাকে। কেমন? তাহলে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ডিজিট আছে না? আছে। এরপরে কি করলাম? 019 দিলাম। তার মানে এটা কি নাম্বার? বাংলা লিঙ্ক নাম্বার। হ্যাঁ,
এই বাংলালিং নাম্বারটা একটু মনে রাখবে। এই নাম্বারটা মনে রাখলে তোমরা তোমাদের আলোচিত, আমি যে সকল গদ্য পদ্য নিয়ে আলোচনা করেছিলাম কবিতা নিয়ে, দেখবে যে সেই কবিদের জন্মসালটা কিন্তু অলরেডি চলে আসছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমাদের ফোন নাম্বার কিন্তু মূল যে জিনিসটা সেটা কিন্তু শূন্যটা থাকেই, শূন্যটা আমরা মুছে দিই। কেমন? তাহলে দেখো 1911 এখানে আমরা লিখি সুফিয়া কামাল। সুফিয়া কামাল। এরপরে আমরা দেখি 1941, এরপরে লিখে হাশেম খান। সাতচল্লিশে সেলিনা হোসেন। 48 মামুনুর রশিদ। তাহলে চমৎকারভাবে তোমরা মনে রাখতে পারো। এবার আসো 1911, আমরা বলবো 1911-তে জন্মগ্রহণ করেছেন সুফিয়া কামাল। এরপরে দেখো 1941 জন্মগ্রহণ করেছেন হাশেম খান। সুফিয়া কামালের আমরা কি পড়েছি? সুফিয়া কামালের আমরা কবিতা পড়েছি, সাম্য কবিতা। তোমাদের বইতে যে সাম্য কবিতাটা আছে সেটা লিখেছে সুফিয়া কামাল। আবার 1941-এ যে হাশেম খান জন্মগ্রহণ করেছে তার কি পড়েছি? তার একটি গদ্য পড়েছি, ছবির রং। কেমন? এরপরে সেলিনা হোসেন 1947। সেলিনা হোসেন, এটা আরও একটা ভাবে মনে রাখতে পারো, বাংলাদেশ কিন্তু আগে ভারতবর্ষ মিলে একটা দেশ ছিল। 1947 সালে কি হয়েছে? দেশ বিভাগ হয়েছে। সেই সালেই 47-এই সেলিনা হোসেন জন্মগ্রহণ করেছেন। সেলিনা হোসেনের কি পড়েছি আমরা, মনে করতে পারছো তোমরা? সেলিনা হোসেনের পড়েছি আমরা গদ্য। এরপরে আছে মামুনুর রশিদ। মামুনুর রশিদের নাটিকা পড়ছি আমরা, নাটিকা কি? সেই ছেলেটি। কেমন? তাহলে তোমরা যদি এই মোবাইল নাম্বারটা মনে রাখতে পারো 11, 41, 47, 48, তাহলে তোমাদের বইয়ে উল্লিখিত লেখিকাদের তোমরা কিন্তু কি রাখতে পারবে, আর তাদের জন্মসালটা মনে রাখতে পারবে, এবং যদি অবজেক্টিভে আসে তোমরা উত্তর করতে পারবে। চলো আমরা এই নাটিকাটা নিয়ে একটু আলোচনা করি। নাটক কাকে বলবো, নাটক কি? কেমন? বা নাটক বুঝতে হলে কি দরকার? হ্যাঁ, নাটককে বুঝতে হলে নাটকের বৈশিষ্ট্যগুলো একটু দরকার। 1, চরিত্র থাকবে। আচ্ছা, 1 নাম্বার একটা কাহিনী থাকবে বা গল্প থাকবে। 2, কাহিনী বা ঘটনা থাকবে, 2, চরিত্র থাকবে। 3, সংলাপ থাকবে। 4, পরিবেশ থাকবে। 4টা বৈশিষ্ট্য যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নাটক। এই যে কাহিনী কিন্তু উপন্যাসও আছে, কিন্তু তখন উপন্যাসে কিন্তু আমরা উপন্যাস আর নাটকের ভিতরে যে পার্থক্য সেটা আমরা উপরের ক্লাসে গেলে আলোচনা করব। তোমাদের এখন এটা প্রয়োজন নেই, এটার ভিতরে পার্থক্য আছে, সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে কাহিনী থাকবে, তার মানে সেই ছেলেটি একটা কাহিনীকে কেন্দ্র করে রচিত। কার কাহিনীটা কেন্দ্র করে? আরজু নামের একটা ছেলে, যার ঘটনা কেন্দ্র করেই এই নাটকটা রচিত হয়েছে। আচ্ছা, চরিত্রগুলো কি কি থাকবে? আচ্ছা, এই নাটকে দেখো কি কি চরিত্র আছে, আমরা চরিত্রগুলো একটু দেখি। 1, এই নাটকের চরিত্র আছে সাবু। আচ্ছা, 1 নম্বরে তো আরজু আছেই, এরপরে আছে সাবু, এরপরে আছে সৌমেন। এই তিনজনই কিন্তু কি? ছাত্র বা শিক্ষার্থী। এরপরে আর একটা চরিত্র আছে শিক্ষক লতিফ স্যার।
আরও দুইটা চরিত্র আছে, এক আইসক্রিমওয়ালা, দুই আর একটা চরিত্র আছে হাওয়াই মিঠাইওয়ালা। আচ্ছা, তাহলে দেখো এখানে তো একটা কাহিনী আছেই বললাম, এরপরে কি আছে, চরিত্র আছে। চরিত্র কি কি চরিত্র আছে? আরজু, সাবু, সৌমেন, লতিফ স্যার, আইসক্রিমওয়ালা, হাওয়াই মিঠাইওয়ালা। কেমন? তাহলে এই চরিত্রগুলো আছে। এরপরে দেখো সংলাপ। সংলাপ আছে, আমরা দেখব যে আরজু তার কি করছে, তার কথাটা ব্যক্ত করছে। তোমরা বইতে দেখবা যে সাবু লিখে ক্লোন দিয়ে এরপর তার বক্তব্যটা লিখেছে। কেমন? তার মানে এই যে প্রথমটাই আছে, সাবু বলছে কি হলো আবার, কি হলো আবার, এটা সাবুর কিন্তু বক্তব্য। কেমন? সাবুর সংলাপ এটা। তো এভাবে আমরা সংলাপ দেখতে পাচ্ছি। পরিবেশ দেখতে পাচ্ছি, আমরা কিসের পরিবেশ দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি স্কুলের শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, ব্যাগ কাঁধে নিয়ে গ্রামের পাশ দিয়ে স্কুলে যাচ্ছে। এই যে একটা পরিবেশ, কেমন স্কুলে যাওয়ার পরিবেশটা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে এই বৈশিষ্ট্যগুলো যখন থাকবে আমরা তখন সেটাকে নাটক বলতে পারবো। আর নাটক, আর আমাদের বইয়ে এইটা নাটিকা, এটা কিন্তু নাটক নয়, আমি বলছি। আচ্ছা, এই নাটিকাটার 3টি অঙ্ক রয়েছে বা দৃশ্য রয়েছে, 3টি দৃশ্য। তাহলে এখানে কিন্তু অনেকগুলো অবজেক্টিভ আমরা শিখতে পাচ্ছি। সেই ছেলেটি কি ধরনের রচনা? নাটিকা। সেই ছেলেটির নাটিকায় কয়টি দৃশ্য রয়েছে? 3টি দৃশ্য। কারণ চরিত্র কয়টি আছে? আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6টা চরিত্র আছে। হ্যাঁ, তারপরে দেখতে পারি কয়জন স্টুডেন্টের শিক্ষার্থীর নাম আছে? 3 জন শিক্ষার্থীর নাম আছে। কেমন? তাহলে এই হলো আমরা যে নাটিকাটির কিছু আমরা তথ্য জেনে নিলাম। এরপরে আসো আমরা চেষ্টা করি এই নাটিকাটার মূল যে কাহিনীটা সেটা নিয়ে একটু আলোচনা করব। অল্প একটু আজকে আমি বিস্তারিত আলোচনা করব না, আগামী ক্লাসে সেটা চেষ্টা করব আমি তোমাদের সাথে আলোচনা করতে। সেই ছেলেটি, এই কোন ছেলেটি? হ্যাঁ, কোন ছেলেটি? এই আরজু। আমাদের সমাজে আমরা সবাই কিন্তু সৃষ্টিকর্তার কাছে একদম সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসেনি। আবার অনেকেই সুস্থ স্বাভাবিকভাবে এসেছে, কিন্তু নানা প্রতিকূলতার কারণে, নানা রোগ ব্যাধির কারণে তারা কিন্তু কি হয়ে গেছে, শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে। কেমন? তো শারীরিকভাবে অক্ষম যারা শিশু, কেমন মানুষ, তাদের জন্য সমাজের যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছে তাদের কিন্তু দায়িত্ব আছে, কর্তব্য আছে। তাদের জন্য কিন্তু তাদের অন্যান্য সাধারণ মানুষ 8-10 জন মানুষ যেভাবে স্বাভাবিক জীবন নির্বাহ করে তারা কিন্তু সেটা পারে না, তাদের পক্ষে সেটা সম্ভব হয় না। কারণ সৃষ্টিকর্তা তাদেরকে স্বাভাবিকভাবে তৈরি করেননি বা স্বাভাবিক রাখেননি। কিন্তু তাই বলে কিন্তু তারা কিন্তু মানুষের সমাজ বহির্ভূত কেউ নয়। কেমন? কিন্তু আমরা এমন অনেক কাজ করি যে তাদেরকে আমরা সমাজে মূল্যায়ন করি না, সমাজে যে তাদের গ্রহণযোগ্যতার প্রাপ্য অধিকার সেগুলো থেকে আমরা তাদেরকে বঞ্চিত করি। কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে। কারণ এরকমই একটা মানুষ বা ছেলে হলো গিয়ে আরজু, যে সুস্থ স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছিল, কিন্তু রোগের কারণে, কোনো এক রোগের কারণে তার পা ধীরে ধীরে চিকন হতে থাকে এবং সেটা অবশ হয়ে যায়। কারণ সে কিছুক্ষণ হাঁটার পরে আর হাঁটা চলা করতে পারে না। এই যে তার একটা সমস্যা। শিক্ষার্থীরা সে যখন স্কুলে যায় তখন অন্যান্য ছেলেরা খুব দ্রুত স্কুলে চলে যেতে পারে, কিন্তু সে পারে না, কারণ তার সেই সক্ষমতা নাই স্বাভাবিকভাবে চলার। কারণ এর জন্য সে কি করে, ধীর স্থিরভাবে যায়, যার ফলে সে স্কুলে যেতে তার দেরি হয়ে যায়। স্যার কি করে, তাকে বকাঝকা করে, এবং তার জন্য যে অন্য শিক্ষার্থীরা, এই যে সৌমেন, সাবু, তাদের যে দেরি হয় তাদেরকেও শিক্ষক বকাঝকা করেন। কেমন? এই যে পরবর্তীতে একদিন যখন আরজু আর যেতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে, তখন সে বলে যে তোমরা যাও, আমি একটু বসি। সেই বসে উদাসী হয়ে চিন্তা করে
এই যে আকাশ বাতাস, এই যে পাখিরা যদি আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারতো স্কুলে, কারণ কতই না ভালো লাগতো। সে কিন্তু স্কুলটাকে খুবভাবে অনুভব করে, উপলব্ধি করে, সে স্কুলে যেতে চায়, কিন্তু তার অক্ষমতার কারণে সে যেতে পারে না। তার বন্ধুরা তাকে ফেলে চলে যায়। তখন স্যার জিজ্ঞেস করে, কি ব্যাপার, আর্য আসেনি? তারা বলেছিল আর্য এসেছে, কিন্তু সে স্কুলে আসতে পারেনি। তখন স্যার তাদেরকে নিয়ে, এই যে লতিফ স্যার, তাদেরকে নিয়ে সেই আর্যর সাথে গিয়ে দেখা করেন। তিনি তার ভুলটা বুঝতে পারেন, কারণ এরপরে তিনি এই যে আর্য, সৌমেন, এদেরকে নিয়ে তার কর্মকাণ্ড আরও ব্যাপৃত করেন, আরও তার উপলব্ধি হয়, তিনি বুঝতে পারেন একজন স্বাভাবিক মানুষ এবং একজন অস্বাভাবিক বা স্বাভাবিক নয় এমন মানুষের ভেতর পার্থক্যটা তিনি অনুভব করতে পারেন। এই হলো গিয়ে এই নাটিকাটার মূল আলোচনা। তো আজকে আমি তোমাদেরকে এই নাটিকা নিয়ে পুরোপুরি আলোচনা করব না, আগামী ক্লাসে এই নাটিকা নিয়ে আবার আলোচনা করব। তোমরা এই নাটিকাটা খুব ভালোভাবে পড়বে। নাট্যকার মামুনুর রশিদ সম্পর্কে জানার চেষ্টা করবে, তথ্যগুলো মনে রাখবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।